প্র্যাকটিস অফ এডুকেশন নামক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের টপিক পশ্চিমবঙ্গের টেট। অর্থাৎ আমি পশ্চিমবঙ্গের টেটের মেলা বসতে চলেছি। যদি এই কথাটা বলি খুব একটা ভুল হবে না, কারণ টেটের সম্পূর্ণ বিবরণ যদি আমি আলোচনা করি তাহলে প্রত্যেকের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে উঠবে। কারণ এখন যদি কেউ বলে পশ্চিমবঙ্গে কি চলছে, উত্তর হবে টেটের মেলা। কেন এই কথাটা বললাম? কারণ এখন প্রায় সকলে টেট দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। অর্থাৎ টেট হচ্ছে টিচার্স এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে পরীক্ষাটা দিতে হয়, প্রথম স্টেপ যেটা। তাহলে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে টেটের জন্য। যেমন যারা প্রায় দীর্ঘ 30 বছর ধরে চাকরিরত শিক্ষক শিক্ষিকাগণ রয়েছেন, অর্থাৎ যারা টেট পরীক্ষার মাধ্যম দিয়ে চাকরি পান, তাদেরকেও সুপ্রিম কোর্টের নির্দেশে টেট পরীক্ষায় বসতে হতে পারে। যদিও এই বিষয় নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কোনোভাবে পরিষ্কার গাইডলাইন প্রকাশ করেননি। এবার আসা যাক, এরা হচ্ছে চাকরিজীবী যারা আছেন, লক্ষাধিক যারা চাকরি করছেন প্রাইমারি স্তরে, তাদের জন্য বললাম। এবার আসা যাক যারা টেট পাস করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন, তাদেরকেও টেট দিতে হবে। কি জন্য? কারণ তারা টেট পরীক্ষায় বসতে চলেছেন এই কারণে, কেননা দীর্ঘদিন ধরে উচ্চ প্রাথমিক তথা আপার প্রাইমারিতে নিয়োগ হয়। কিছুদিন আগে যে অল্প সংখ্যক আপার প্রাইমারিতে নিয়োগ হয়েছে, যেটা 2016 সালের ভ্যাকেন্সি বা শূন্যপদ অনুযায়ী নিয়োগ হয়েছে, তাহলে 2016 থেকে এখন 2026 হতে চললো, কত শূন্যপদ তৈরি হয়েছে। সেই কারণে আপার প্রাইমারিতে বহু সংখ্যক শিক্ষক নিয়োগ হতে চলেছে। তাহলে প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকাগণেরা আপার প্রাইমারিতে যাওয়ার জন্য অবশ্যই টেটে বসবে। যারা প্রাইমারিতে থেকে যেতে চান তাহলে ঠিক আছে, কিন্তু যারা চান যে না আমি এই প্রাইমারি থেকে আমরা আপারেও আমাদের স্বপ্ন রয়েছে, তাহলে তাদেরকেও টেটে বসতে হবে। তাহলে যারা চাকরি করছে টেট দেয়নি, সেই সকল শিক্ষক শিক্ষিকাদের অবশ্যই টেট পরীক্ষা দিতে হবে তাদের চাকরিকে সুরক্ষিত রাখার জন্য। আর যারা প্রাথমিক স্তরে চাকরি করছেন তারা সকলে নয়, যদি কেউ মনে করেন যে আমরা আপারে পরীক্ষা হলে আমরা বসতে চলেছি, তাহলে তাদেরকেও টেট পরীক্ষা বসতে হবে। না বসতে চাইলে তারা কোনো অসুবিধা নেই। এবার আসি যারা এখনও চাকরি পাননি অথচ ডিএলএড কিংবা বিএড করে বসে আছেন, তারা সকলেই এই আপার প্রাইমারি টেটে বসতে চলেছেন। কেননা এই আপার প্রাইমারি টেট এমন একটি টেট যেখানে বিএড ও ডিএলএড সকলেই বসার সুযোগ পায়। বাকি পরীক্ষায় কিন্তু বিএড বা ডিএলএডরা বসার সুযোগ পায় না। যেমন ডিএলএড থাকলে তারা প্রাইমারিতে বসতে পারে, কিন্তু এসএসসিতে বসার সুযোগ পায় না। আবার যাদের বিএড আছে তারা কেবলমাত্র এসএসসিতে বসতে পারলেও প্রাইমারিতে বসতে পারে না। অথচ আপার প্রাইমারি এমন একটি পরীক্ষা যেখানে বিএড ও ডিএলএড উভয় ক্যান্ডিডেটরা বসতে পারে পরীক্ষায়। যদিও এক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, অর্থাৎ সেই নিয়মের আওতায় যারা আসবে কেবল তারাই বসার সুযোগ পাবে। সেটা আমি পরে আলোচনা করব, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, বয়স ব্যাপার ইত্যাদি ব্যাপারগুলো আলোচনা করব। টেট নিয়ে আরও এক প্রশ্ন উঠে যায়, যারা 2016 সালে আপার প্রাইমারি টেট পাস করে বসে আছেন তাদের কি আর বসতে হতে পারে? অ্যান্সার হবে না। বন্ধুরা, বসার কোনো প্রয়োজন নেই। কেননা প্রথমে টেট পাস করলে সার্টিফিকেটের ভ্যালিডিটি ছিল 3 বছর, তারপর সেটা বেড়ে হলো 7 বছর, আর এখন তার ভ্যালিডিটি হয়ে গেছে লাইফ টাইম ভ্যালিডিটি। অর্থাৎ যারা 2016 আপার প্রাইমারিতে টেট পাস করে আছে তাদের আর বসার প্রয়োজন নেই। যদি তারা মনে করেন যে আগের পরীক্ষায় স্কোর কম ছিল, এখন যদি স্কোর বাড়াতে চান তাহলে বসতে পারেন। কেননা এবারে প্রতিযোগীর সংখ্যা অনেকটাই বেশি, তাই স্কোর না বাড়ালে খুব সমস্যা হতে পারে, চাকরি নিয়েও সমস্যা হতে পারে, চাকরি পাওয়া নেই। ঠিক আছে, এমনকি যারা 2016 টেট পাস তারা কেবলমাত্র সাবজেক্টে বসবে, যখন সাবজেক্টের ফর্ম ফিল আপ হবে তখন। ঠিক আছে, কখন ফর্ম ফিল আপ হতে পারে এবং কবে নাগাদ পরীক্ষা হতে পারে এগুলো আমি বিশদে আলোচনা করব একটু পরে। এবার আসি, টেট পাস করলেই কি চাকরি সুনিশ্চিত? না, কেননা টেট পাস করার পর সাবজেক্টে বসতে হচ্ছে। অর্থাৎ পরীক্ষার পদ্ধতি এবং তার সমস্ত যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি আমি ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনুরোধ করব। দেখতেই পাচ্ছ আমি লিখেছি এখানে WBSSC আপার প্রাইমারি টেট অ্যান্ড রিক্রুটমেন্ট 2025। এই আপার প্রাইমারি টেটে বসার যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আলোচনা করব। অর্থাৎ প্রথমে আসছি আমরা যে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ এলিজিবিলিটি যেটা রয়েছে সেটা হচ্ছে কারা বসবে, অর্থাৎ ডিএলএড পাস
এবং সাথে গ্রাজুয়েট পাস। এখানে কোনো গ্রাজুয়েট যারা থাকবে তাদের কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই যে 50% কি 60% কি 40%, এরকম কোনো ক্রাইটেরিয়া নেই। প্লেন গ্রাজুয়েট পাস হলেই হবে। আর ডিএলএড তো থাকা যায়। এরপরে আসছে বিএড। বিএড পাস যারা, তারা অবশ্যই তো গ্রাজুয়েশন তাদের হয়ে থাকতে হবে, এবং সেখানে বলছে 50%। আর যদি সেখানে না থাকে তাহলে যদি যারা পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট, সেখানে যারা এমএ বা এমএসসি করেছে তাদের অবশ্যই 50% নাম্বার থাকতে হবে। এরপরে আসছে শিক্ষাগত যোগ্যতার পরে আসছে বয়স। বয়সের সীমা হচ্ছে যাদের জেনারেল তাদের হচ্ছে 40 বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসার সুযোগ রয়েছে। আর যারা ওবিসি তাদের 43 বছর, আর যারা এসসি বা এসটি তাদের জন্য 45 বছর পর্যন্ত বসার সুযোগ রয়েছে। এবার আসছে পরীক্ষা পদ্ধতি। টেট এক্সাম প্যাটার্ন। এখানে কোয়ালিফাইড মার্কস হচ্ছে 60, অর্থাৎ 60 নম্বর পেতে হবে তবে গিয়ে কোয়ালিফাই করতে পারবে। তো টোটাল মার্কস হচ্ছে কত? 150 নম্বরের টোটাল পরীক্ষা হবে। এবার কিভাবে কি পরীক্ষা আছে আমি বলছি, না টেট পরীক্ষা, কেবলমাত্র টেট পরীক্ষার জন্য 150 নম্বর, যেটা সেই সিলেবাসটা আমি আলোচনা করব। এরপরে অবশ্যই আমি এই বাংলা পার্ট, চাইল্ড সাইকোলজি এবং সোশ্যাল স্টাডিজ, এই 3টে স্তর আমি কিন্তু আমার ভিডিওতে, যেটি প্র্যাকটিস অফ এডুকেশন যে চ্যানেলটি রয়েছে, ওখানে আমি পরপর প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? বেঙ্গলি, চাইল্ড সাইকোলজি, প্যাডাগজি এবং সোশ্যাল স্টাডি। তাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন, তাহলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনারা সর্বাগ্রে পেয়ে যাবেন। দেখুন, তাহলে বললাম কি যে 150 নম্বরের পরীক্ষা, যেখানে বাংলা থেকে থাকবে 30 নম্বর, তারপরে চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি থেকে থাকবে 30 নম্বর, আর ইংলিশ থাকবে 30, তাহলে হয়ে গেল 90 নম্বর। তারপরে থাকছে সোশ্যাল স্টাডিজ আর সোশ্যাল সায়েন্স। এবার সোশ্যাল সায়েন্স কাদের জন্য বা সোশ্যাল স্টাডিজ কাদের জন্য? সোশ্যাল স্টাডিজ হচ্ছে যাদের হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, এটা হচ্ছে মানে যারা আর্টস গ্রুপ, সেই আর্টস গ্রুপে তাদেরকে বলা আছে সোশ্যাল স্টাডিজ। অর্থাৎ তারা এই সাবজেক্টে যারা আছে তারা এই সোশ্যাল স্টাডি 60 নম্বরের পরীক্ষায় বসবে। তারপরে দেখো যে সোশ্যাল সায়েন্স যেটা রয়েছে তারাও 60, অর্থাৎ যারা একবার পিওর সায়েন্স তাদের ম্যাথ থাকবেই সঙ্গে 30, আর তার সাথে থাকবে ফিজিক্যাল এবং লাইফ সায়েন্স 30 নম্বর। অর্থাৎ সায়েন্স গ্রুপ, একটা সায়েন্স গ্রুপ, একটা আর্টস গ্রুপ। ঠিক আছে? যেটা সোশ্যাল স্টাডি সেটা হচ্ছে আর্টস গ্রুপ, আর যেটা সোশ্যাল সায়েন্স সেটা হচ্ছে সায়েন্স গ্রুপ। তাহলে 150 নম্বর কীভাবে হচ্ছে? বাংলা 30, ইংরেজি 30, আর চাইল্ড সাইকোলজি বা প্যাডাগজি 30। এই 3টে কমন সবারই, কি আর্টস গ্রুপ কি সায়েন্স গ্রুপ উভয়েরই এই 90 নম্বর সবারই। এরপরে যেটা থাকছে দুটো, যে এরপরে থাকছে 60, তাহলে 60-এর মধ্যে যারা আর্টস গ্রুপ তারা এই সাবজেক্টগুলো মিলিয়ে 60 নম্বর দিতে পারবে, আর যারা সোশ্যাল সায়েন্সের মধ্যে বসছে অর্থাৎ পিওর সায়েন্স তাদের সায়েন্স 60 নম্বরের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তাহলে এখান থেকে সায়েন্সের জন্য হচ্ছে 60 প্লাস এখানে 90, 150। আর যদি আমাদের আর্টস গ্রুপ ধরা হয়, আর্টস গ্রুপে হচ্ছে 60 প্লাস এখানে হয়েছে বাংলা, ইংরেজি এবং যেটা প্যাডাগজি অ্যান্ড চাইল্ড সাইকোলজি সেখান থেকে 30, অর্থাৎ 90 প্লাস 60, 150। তাহলে আর্টস এবং সায়েন্স উভয়ের ক্ষেত্রে 150 নম্বরের এই পরীক্ষা দিতে হবে। এবার আবেদন করার বিষয় কি, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবজেক্টস, কী কী সাবজেক্টে অ্যাপ্লিকেশন করা যাবে? বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, আরবিক, হিস্টোরি, জিওগ্রাফি, পিওর সায়েন্স আর বায়ো সায়েন্স। এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা যুক্ত হচ্ছে তারাই আপার প্রাইমারি বসার জন্য উপযুক্ত। এবার শর্তাবলী কী রয়েছে? কন্ডিশন, গ্র্যাজুয়েশনের ন্যূনতম 300 নম্বরের পরীক্ষা দিয়ে থাকতে হবে। অর্থাৎ আমরা যে গ্র্যাজুয়েশন পাস করে এসেছি সেখানে টোটাল আমরা 300 নম্বরের পরীক্ষা দিয়ে থাকতে হবে অবশ্যই। ঠিক আছে? তারপরে নিয়োগ প্রক্রিয়া, দ্য রিক্রুটমেন্ট প্রসেস অ্যাজ পার রুলস 2025, অর্থাৎ 2025 সালে যে রুল রয়েছে সেই রুলের মধ্যে কী কী হচ্ছে? টেট ওয়েটেজ 40, অর্থাৎ এই যে 150 নম্বরের পরীক্ষা আছে সেখানে যদি 150-এ 150 কেউ পায় তাহলে নিয়োগ প্রক্রিয়া যখন সম্পন্ন হবে, অর্থাৎ এই চাকরি টোটাল নম্বরটা হচ্ছে 100। ঠিক আছে? কারণ টেটে যে আমরা যারা 150-এ 150 পাবো তারা
40 পাবো, আর রিটেন এক্সামে থাকছে 25 নম্বর, তাহলে 40 আর 25 হয়ে গেল 65, আর একাডেমিক স্কোর যেটা রয়েছে 10, অর্থাৎ যারা 60%-এর বেশি পাবে তারা 10-এ 10 পাবে, আর 50 থেকে 60 যারা তারা হচ্ছে 8 পাবে, আর বিলো 50 অর্থাৎ 50-এর নিচে যারা তারা 6। তাহলে এখানে হচ্ছে 10, তাহলে এখানে হচ্ছে 40 আর 25 হয়ে গেল 65, এখানে 10 75। তারপর থাকছে ওরাল, ওরাল ইন্টারভিউতে থাকছে কত 15, তাহলে 75 আর এখানে 15, তাহলে হয়ে গেল 90। তারপর থাকছে কি না ডেমনস্ট্রেশন, সেখানে থাকছে 5, তাহলে 95। আর লাস্টে দেখা হবে যে টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ 5 নম্বর সেখানে থাকছে, তাহলে 95 5 100, টোটাল হচ্ছে 100 নম্বর। এবার টিচিং এক্সপিরিয়েন্সের নম্বরটা কীভাবে, যারা 1 বছর চাকরি করেছে তারা 1 নম্বর পাবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 2 নম্বর, 3 বছর থাকলে 3 নম্বর, 4 বছর থাকলে 4 নম্বর পাবে, আর 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 5। এখানে 5-এর অ্যাভাব, অর্থাৎ 5 10 15 যাই থাকুক 5-এ 5 পাবে টিচিং। তাহলে এটা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 5, ওরালে 15, ডেমনস্ট্রেশন 5, আর এখানে একাডেমিক 10, সাবজেক্ট থেকে 25, আর যারা টেটে ফুল নাম্বার পাবে তারা 40। এই হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। আর ফাইনাল যে মেরিট প্যানেল সেটা টোটাল হচ্ছে তাহলে 100 নম্বরের। তাহলে কী কী যেটা বললাম তখন সেটাই, টেট থেকে 40, রিটেন বা সাবজেক্ট থেকে হচ্ছে 25, একাডেমিক 10, আর ইন্টারভিউ 15, আর ডেমনস্ট্রেশন 5, এক্সপিরিয়েন্স 5। এই হচ্ছে টোটাল ক্রাইটেরিয়া। তাই আপনাদেরকে অনুরোধ থাকলো, যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে রাখবেন, কারণ আমি শিক্ষামূলক বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করি যেটা আপনাদের কাজে লাগতে পারে। বিশেষ করে এই বেঙ্গলি, চাইল্ড সাইকোলজি এবং সোশ্যাল সায়েন্স, এই 3টে সাবজেক্টের আমি সমস্ত ভিডিও পোস্ট করব, অর্থাৎ ডিটেলসে আমি আলোচনা করব, এবং এমসিকিউ ধরনের প্রশ্নগুলো যেগুলো আসতে পারে পরীক্ষায় সেগুলো আমি আলোচনা করব। ধন্যবাদ সকলকে।